ভালোবাসার দিনক্ষণ দেখে হয় না। শেহনাজও অত ভেবে টেবে পড়েনি। এই কলেজে যখন শেহনাজ নতুন ভর্তি হয়েছিল তখন একটু ভয়ে ছিল। নতুন কলেজ, নতুন বন্ধুবান্ধব, নতুন পরিবেশ, সব মিলিয়ে খুব অগোছালো লাগছিল নিজেকে। ক্লাস করতে পারবে কিনা এ নিয়ে বেশ আতঙ্কে ছিল। কিন্তু শেহনাজের এই ভয় স্থায়ী হয়নি। সে দেখতে সুন্দর, ফুটন্ত গোলাপের ন্যায় সকলের নজর কাড়ে। লেখাপড়ায় অত ভালো না হলেও মোটামুটি সকলের সাথে সহজেই মিশে যেতে পারে বলে বন্ধুর অভাব নেই। কলেজের স্যারদের সাথে আগে থেকে শেহনাজের আব্বুর ভালো সম্পর্ক ছিল, তাই কলেজে এসে শেহনাজ তার টিচারদের থেকে এক্সট্রা অ্যাটেনশন পেয়েছে। সকলের সাথে অনায়াসে মিশে গিয়েছে সে। তখন থেকে শেহনাজ সবার মুখে এমিরের কথা শুনত। সুদর্শন প্রতিভাবান ছেলে এমির। পড়াশোনার সময় স্যার ম্যামদের মুখে মুখে এমিরের নাম উল্লেখ করে বলা হয়, এমিরকে দেখে শিখো। বইয়ের প্রতিটি অধ্যায়ে ওর নখদর্পণে। ওই প্রতিভাবান ছেলের জন্যই সুনাম বয়ে বেড়াতে পারছি। এছাড়া সবাই সব সমস্যা হাজির হয় বলে খুব খ্যাতি ছিল এমিরের। শেহনাজের বয়স তখন আরও কম। আবেগী আর কৌতূহলী মন এমিরের প্রাধান্য চাইতো। এমিরকে নিজেদের কলেজে দেখতে শেহনাজও সামনাসামনি হতো, বাক্য বিনিময় করত, কথা বলতে চাইতো বারবার। অগাছালো ভাবটা কাটিয়ে গোছানো হতে চাইতো। তার এই কৌতূহল কখন যে ভালোবাসায় পরিণত হলো বুঝতেই পারেনি শেহনাজ। একসময় শেহনাজ গভীরভাবে উপলব্ধি করলো, এমিরকে না দেখতে পেলে ওর দম বন্ধ লাগে। এমির একদিন খোঁজ না পেলে চিন্তায় ঘুম আসে না তার। চোখ বুঝলে এমিরের মুখটা ভেসে ওঠে। তারপর থেকে এমিরের পিছু পিছু ঘুরে সে। এমির বিষয়টা বুঝতে পারায় হঠাৎ কঠিন হয়ে যায়। শেহনাজের ধারে কাছেও থাকে না, তেজ দেখে কথা বলে, শেহনাজের থেকে দূরে থাকার চেষ্টা করে সর্বদা। গতকাল দিনে গরম ছিল বেশ, আজ তো একেবারেই নেই। আজ প্রকৃতি কোমল, শীতল বাতাস বইছে ধরণীতে, বৃষ্টি হচ্ছে ঝলমলিয়ে। গতকাল থেকে এখন অবধি বৃষ্টি পড়ছেই, মাঝে মাঝে বৃষ্টির বেগ একটু কমলে পুরোপুরি কমেনি। ভিজে একাকার হয়ে প্রায় সবাই কলেজে এসেছে। ছাতা সাথে থাকলেও ইউনিফর্মের নিচের অংশ বাতাসে ঝাপটায় ভিজে গেছে সবার। কলেজে এসে শেহনাজ এমিরের খোঁজ করতে ভার্সিটির দিকে অগ্রসর হলো। সবসময় ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসে এমির। ক্লাসের বাইরে দিয়ে গেলেই এমিরকে দেখা যায়। আজ এমিরের ক্লাস দেখল না শেহনাজ। পরপর 3 বার ক্লাসের সামনে দিয়ে ঘুরে গেল সে। এমিরকে পেল না কোথাও। লোকটাকে না দেখে মন খারাপ হলো শেহনাজের। গতকাল যে ভিজে বাড়ি ফিরল, জ্বর এলো না তো, নাকি ছাতা নেই এমিরের কাছে? ভাবনায় পড়ল শেহনাজ। নিজের ছাতা আর তানিয়ার ছাতা নিয়ে বেরিয়ে পড়ল মেসের উদ্দেশ্যে। সে জানে তাকে দেখে এমির খুব রাগ করবে, তাকে বকবে, হয়তো অপমানও করবে। কিন্তু শেহনাজের যে মন মানে না। এমিরকে দেখার তৃষ্ণা তাকে জড়িয়ে রাখে। হাঁসফাঁস লাগে যে কিভাবে খোঁজ না নিয়ে থাকবে এমিরের। সে ব্যস্ত পায়ে ছুটে চলল মেসের দিকে। কলেজ থেকে মেসের পৌঁছাতে 10 মিনিটও লাগে না। তাই শেহনাজের সাহস হলো যাবার। পাজামা উঁচু করে খুব সাবধানে হেঁটে মেসের দিকে ছুটল। রাস্তা পিচ্ছিল, কাদায় শুভ্র জুতা নোংরা হয়ে গেছে। ওর হাতে বাড়তি ছাতা থাকায় হাঁটতে বেগ পেতে হচ্ছে। বাতাসে ঝাপটায় দুলে উঠেছে মাথার উপরের ছাতা। নাকানি চোবানি খাচ্ছে শেহনাজ। মেসের সামনে এসে সে ইতস্তত বোধ করল। এমির নিশ্চয় আজ তাকে খুব বকবে, না জানি কী সব বলবে, কতটা বলবে। ভয়ে নাজেহাল অবস্থা হলো শেহনাজের। দ্বিধা আর আতঙ্ক গ্রাস করল তাকে। তবে শেহনাজকে ভেতরে যেতে হলো না। এমিরদের ঘরের জানালাটা খোলাই ছিল। এই মেসটা খুব ছোটোখাটো, ভবন আকারে নয় বলে মেসের ভাড়া কম। জানালার নিচে হওয়ার নাগাল পেল শাহনাজ। লোহা সেই জানালার কাছে এসে সে উচ্চস্বরে ডাকল, এমির ভাই।
আছেন আপনি? প্রথমে উত্তর এলো না। থমথমে বৃষ্টির পরিবেশ। এমিরের কোনো সাড়া শব্দ না পেয়ে শেহনাজ কেমন চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকলো। গলা শুকিয়ে কাঠ হয়ে উঠল। আবার ডাকবে কিনা ভাবলো। ভয়ভীতি দূরে ঠেলে পরবর্তীতে আরও দুবার ডাকলো শেহনাজ। অতঃপর পায়ের শব্দ শোনা গেল। এমির শার্ট গায়ে জড়ালো, আস্তে আস্তে জানালার কাছে এসে দাঁড়ালো। ছেলেটার অবয়ব ভীষণ তেজি দৃঢ়। শেহনাজকে তখন দেখে নিশ্চয়ই চটেছে। বৃষ্টির ঝপঝপ শব্দের মাঝে এমিরের ভারী কণ্ঠে শেহনাজের শ্রবণে পৌঁছালো। এই, তুমি এখানে কেন? আশ্চর্য, কত বড় সাহস তোমার! তুমি মেসে এসেছ, আবার আমাকে ডাকছ? শেহনাজ এমিরের রাগের ধার ধারল না। ছাতাটা ভালো মতো মাথায় এঁটে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আপনি ভার্সিটিতে যাননি কেন? আপনাকে নিতে এসেছি। নিজেকে সংযত করল এমির। দপদপ করে জ্বলে ওঠা মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করল। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি যাব না, তুমি চলে যাও। কেন? আমি আপনাকে নিয়ে যাব। আপনি কি অসুস্থ? যাচ্ছেন না কেন ভার্সিটিতে? এমির সারা শব্দ পাওয়া গেল না আর। জানালা থেকে সরে গেছে বোধহয়। শেহনাজ কী করবে ভেবে পেল না। দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। 2 মিনিটের মাথায় এমির বেরিয়ে এলো বাহিরে। মুখশ্রীতে স্পষ্ট রাগের আভাস। এই বুঝি শেহনাজকে ধরে আছাড় মেরে দেয়। ছাউনির নিচে এসে কোমরে 2 হাত রেখে শেহনাজের নিকট এসে দাঁড়ালো এমির। গম্ভীর হয়ে শেহনাজের দিকে চেয়ে রইল। শেহনাজ ভীত হয়ে কিছুটা দূরত্ব বাড়ালো। এমির সাথে সাথে জিজ্ঞাসা করল, তোমার সমস্যা কি? বলছি না আমার থেকে দূরে থাকবা? আর কিভাবে বললে তুমি আমার পিছু ছাড়বে বলো তো? শেহনাজ বিচলিত হয় না, কষ্ট পায় না। এসব কথা শোনার জন্য সে প্রস্তুত ছিল। মুচকি হেসে প্রসঙ্গ পাল্টে বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি অসুস্থ। ভার্সিটি যাননি কেন? দেখুন, আমি ছাতা নিয়ে এসেছি। ক্লাস এখনও শুরু হয়নি, চলুন। এমির হতাশ হয়। কাকে কি বলছে সে? কেনই বলছে? সময়গুলো নষ্ট করছে শুধু শুধু। দীর্ঘশ্বাস ফেলে সে বলে, তোমার আব্বুকে আমি বিচার দিয়ে দেবো শেহনাজ, মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। কিসের বিচার? আমি কি করেছি? কি করেছি বুঝতে পারছো না? আমি ভালোবেসেছি। ভালোবাসা বুঝি অপরাধ? অবশ্যই অপরাধ। একতরফা ভালোবাসা তোমার শেহনাজ, এ সম্পর্ক হবার নয়। তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই। আচ্ছা, সে পরে দেখা যাবে। আপনি চলুন তো, নইলে ক্লাসে দেরি হয়ে যাবে। যাব না আমি। কণ্ঠে তেজ এমিরের। বেশ, আপনি না গেলে আমিও যাব না, এখানেই ঠায় দাঁড়িয়ে থাকব। এমির চোখ বুঝে নাই, কি করবে ভেবে পায় না। ঘরে গিয়ে ব্যাগটা কাঁধে চেপে শেহনাজ থেকে ছাতা নিয়ে এগিয়ে যায় সম্মুখে। হাসে শেহনাজ, মনে মনে খুশি হয় খুব। এমিরের পিছু পিছু হাঁটতে থাকে, গুনগুন করে গান গায়। সাজিয়েছি ছোট্ট এক ফলি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব বর্ষা দিনে। সাদাত চাকরি পেয়েছে, এর চেয়ে আনন্দের বিষয়বস্তু আপাতত নেই। ছেলেটার চোখ দুটো চকচক করছে, হাসি সরছেই না মুখ থেকে। বাকিরাও খুব খুশি। এমির ঘরে ফেরার মাত্র খবরটা পেল। আজ সাদাত ভার্সিটিতে যায়নি। সকালে ইন্টারভিউ দিতে গিয়েছিল। ক্লাস শেষ করে নয়নর হাসান মেসে ফিরেছিল। এমিরের কাজ থাকায় খানিক পরে এসেছে সে। বন্ধুর এহেন সাফল্য এমির গর্বিত বোধ করল। বলল, সোহাকে বলেছিস জবটার কথা? সাদাত নড়েচড়ে বসে। হাসি মুখটা খানিকটা বিষণ্ণতা ঘিরে এলো। নির্লিপ্ত হয়ে বলল, সোহা আমার সাথে কথা বলেনি সেদিন থেকে। অবাক হয় এমির। বলে, ঝামেলা ঠিক হয়নি? না। চিন্তায় পড়ে যায় এমির। বন্ধুকে আশ্বস্ত করে বলল, আমি দেখছি বিষয়টা, চিন্তা করিস না। এমিরের ফোন বাজছে। বারবার ফোনটা কেটে দিচ্ছে এমির। পড়ানোর সময় সে ফোন ধরে না। ফোনটা সাইলেন্ট করে টেবিলে রাখতে শেহনাজের ফোনের
দিকে উকি মারল। ভুরু কুঁচকালো এমির। ক্ষিপ্ত হলো বেশ। শেহনাজকে থাপ্পড় দিতে ইচ্ছে হলো ওর। কারো পার্সোনাল বিষয় নিয়ে ঘাটাঘাটি করা একদম পছন্দ নয় এমিরের। শেহনাজের এহেন অভিব্যক্তি ও তার পছন্দ নয়। খানিক উচ্চস্বরে এমির বলে, এভাবে উকি দেওয়ার মানে কি? অন্যের পার্সোনাল ফোনে নজর দিচ্ছ, ম্যানার্স নেই তোমার? আড়ালে ভেঙচি কেটে যাচ্ছে শেহনাজ। দু ঘাড় নামিয়ে বাচ্চা সুলভ আচরণ করে। আমি আপনার ফোন দেখছিলাম। কয়টা বাজে? আপনার পার্সোনাল কল দেখতে নয়। ঘরের দেওয়ালে এত বড় ঘড়ি থাকতে আমার ফোনের সময় দেখতে হবে তোমার? শেহনাজ বোকা হাসে, মিথ্যে বলে, এ ঘড়িটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, এজন্য আপনার ফোনে সময় দেখতে চেয়েছিলাম। এমির তর্কে জড়ালেন না। শেহনাজের নিকট অহরহ মিথ্যে যুক্তি আছে। সেসবের কাছে তার কথা কোনো পরোয়া নেই। ঘণ্টাখানেক পেরিয়ে এমির বেরিয়ে এলো। সন্ধ্যা নেমেছে তখন। চাঁদ উঠেছে বড় সড়ো। শেহনাজ এমিরের দিকে দিয়ে এলো মেইন গেটের সামনে। আকাশে গোলাকার চাঁদটাকে মনোযোগ সহকারে দেখছে সে। আকাশপানে তাকিয়ে নরম কণ্ঠে শেহনাজ বলে উঠল, চাঁদটা সুন্দর না? এমির তাকায় চাঁদের পানে। অজস্র তারার ভিড়ে চাঁদটাকে বেশ উজ্জ্বল দেখাচ্ছে। রাগ দ্বন্দ্ব ফুলে যায় সে। হ্যাঁ, সুন্দর। আপনিও ভীষণ সুন্দর এমির। এমির ঘাড় ফিরিয়ে শেহনাজের পানে তাকায়। সন্ধ্যের নিফু নিফু আলোতে শেহনাজের উজ্জ্বল অবয়ব এমিরকে নরম করে। আলতো হেসে বলে, পৃথিবীর সব মানুষই সুন্দর শেহনাজ। শেহনাজ না সূচক মাথা নাড়ে। পৃথিবীর সব পুরুষকে তো আমার ভালো লাগে না। আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে বিরাট তফাৎ আছে শেহনাজ। সেদিন তুমি এটা বুঝতে পারবে, সেদিন থেকে আমাকে ভালোবাসতে ইচ্ছে করবে না। কারেন্ট নেই, গরমে নাজেহাল অবস্থা সবার। জানালার দুটো অংশ খোলা। মৃদু বাতাস বইছে। ছোটোখাটো চার্জার লাইটে চার্জও শেষের দিকে। আলো কম ঘরটাতে। মশার তাণ্ডবের টিকা দায়। কয়েল জ্বলছে, তবু মশা কমছে না। সকালেও বৃষ্টি ছিল, তখন প্রকৃতি কিছুটা সহ্য করছিল। এখন গরম পড়েছে। ঘামে ভিজে জবজব হয়ে গেছে সকলের গা। নয়ন গেঞ্জি টেনে খুলে ফেললো গা থেকে, ছুঁড়ে মারল বিছানায়। পিঠ চুলকাতে বলল, শালার কারেন্ট। শীতকালে ভালোই থাকে, গরম পড়লে নাটক শুরু হয়ে যায়। এই গরমে কি বাঁচন যায়? হাসান ব্যায়াম থেকে টোস্ট বিস্কুট খাচ্ছিল। বিস্কুটগুলো সবাইকে সাধল সে। নয়ন হাত পেতে নিল। অতঃপর হাসান বিস্কুট মুখে নিয়ে বলে, একটা চার্জার ফ্যান এবার কিনতেই হবে, নইলে বিদ্যুতের যে অবস্থা, রাতে আর পড়াশোনা করতে পারবো না। সেমিস্টার নির্ঘাত বাজে হবে। সাদাত চমৎকার হাসলো। অত্যন্ত পুরুষ সুলভ ভঙ্গি করল, বলল, চাকরিটা তো পেয়ে গেছি, দেখি সামনের মাসে বেতনটা পেলে একটা ফ্যান কিনবো। নয়ন ভারী খুশি। লাফ দিয়ে সাদাতের একদম কাছে চলে এলো সে। জড়িয়ে ধরে চুমু খেলো সাদাতের ডান গালে। উৎফুল্ল হয়ে বলল, তুই আমাকে জানের দোস্ত, এবার আমি মন দিয়ে পড়মু, যা। এমনি নির্বাক হয়ে তাকিয়ে আছে সকলের দিকে। গম্ভীর অথচ মোলায়েম কণ্ঠে বলল, সাদাতের একার টাকায় কিছু হবে না। আমরাও যেহেতু পাখাটা ব্যবহার করব, সেহেতু টাকা আমাদেরও দিতে হবে। বেচারা একা কেন এত টাকা দিবে? হতাশ নয়ন। বন্ধুর এহেন কথায় মন ভাঙল তার। দিলি তো মারা খাওয়াইয়া। ভাবছিলাম বন্ধুর পকেট কাইটা হাওয়া খামু, সেই সুযোগও তুই কায়রা দিলি। নয়নের পিঠে জোরে কিল বসলে এমির। শালা বাটপার। গোছগাছ চলছে। কলেজ থেকে পিকনিকে নেওয়া হবে বগুড়া মহস্থানগড়ে। অনার্স ফাইনাল ইয়ার এবং সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের জন্যই অসময়ে এমন পিকনিকের আয়োজন করা হয়েছে। কলেজ ড্রেসে ইউনিফর্ম পরে বন্ধুবান্ধবদের সাথে দাঁড়িয়ে আছে শেহনাজ। তাদের সামনে ৮-১০টা বাস দাঁড়িয়ে আছে। শেহনাজের মুখে স্বভাবসুলভ হাসি। কাঁধে কলেজ ব্যাগ। ব্যাগে সে কিছু টাকা আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছে। এমির বাসের ভিতর। গাড়িতে সে বক্স সেট করছে অন্যদের সাথে। এমিরের কাঁধে সব কিছু ভার তুলে দেওয়া হয়েছে নিশ্চিন্তে। এমির নোটে নাম অনুযায়ী সিরিয়াল করে সবাইকে ডেকে ডেকে বাসে তুলতে আরম্ভ করেছে। শেহনাজের নাম নিতে শেহনাজ তড়িৎ বেগে এমিরের সম্মুখে এসে দাঁড়ালো। হাসি হাসি মুখে নির্লজ্জের মতো তাকিয়ে রইল এমিরের দিকে।
ভুরু বাঁকালো এমির। আপনি কোন বাসে যাবেন? এমির চোখ ছোট করে বলল। ঘমর্ত শার্টটাকে পেছনে টেনে পাত্তা না দিয়ে ভঙ্গিতে নোটে চোখ রাখলো। তোমাকে বলতে যাব কেন আমি স্যারদের সাথে যাব। আমাদের বাসে যাবেন না? শেহনাজের মুখ মলিন হয়ে ওঠে, আনন্দগুলো ক্ষণিক নিভে যায়। এমির বাদবাকি সবাইকে বাসে ওঠায়। শেহনাজ ঠায় দাঁড়িয়ে থাকে বাসের কাছে। এমির এবার রেগে গেল। কঠোর হয়ে শেহনাজের সম্মুখে এসে শুধোয়, যদি না যেতে চাও তবে বাড়ি যাও, এখান থেকে টাইম ওয়েস্ট করো না। শেহনাজ দুঘাড় নাড়ায়, তৎক্ষণাৎ বলে, না না আমি যাব তো। শেহনাজ ব্যাগ কাঁধে চেপে বাসে উঠে প্রায় শেষের দিকে তানিয়ার পাশে সিটে এসে বসে। একটু পরেই বাসে উঠে হাসান। শেহনাজ উঠে দাঁড়ায়, হন্তদন্ত হয়ে হাসানের নিকটে এসে ছুটে যায়। কণ্ঠে খাদে নামিয়ে জিজ্ঞাসা করে, ভাইয়া আপনি এই বাসে যাবেন? মুস্কি হাসে হাসান। সরল কণ্ঠে উত্তর দেয়, হ্যাঁ। তুমি এই বাসে যাচ্ছ? এমির ভাই কোন বাসে যাবে? হাসান গভীরভাবে হাসে। মেয়েটা এই সহজ প্রেম তাকে বারবারই মুগ্ধ করে। এমি 4 নম্বর বাসে যাচ্ছে। দাঁড়াও, ওই বাসে তোমার সিটের ব্যবস্থা করে দিচ্ছি। শেহনাজ খুশি হয় ভীষণ, হাসি খুশি মুখে বলে, আপনি খুব ভালো ভাইয়া। উনিও যদিও আপনার মতো আমাকে বুঝতো। বাস চলছে আপন গতিতে, রাস্তায় জ্যাম নেই তেমন। ইতিমধ্যে বক্সে গান বাজতে শুরু করেছে। সকালে নাস্তা দেওয়া হয়েছে। নাস্তা করার পর থেকে শেহনাজের শরীরটা খারাপ লাগছে। তার বাসে ওঠা তেমন হয় না। বাবার নিজস্ব গাড়িতে চলাফেরা করে সে। হুট করে বাসের কিছুটা পথ আসতে তার গা গুলাচ্ছে। বিষয়টা খুবই লজ্জাজনক। সবাই সুন্দর হাসছে, নাচছে, আনন্দ করছে, অথচ তার গা গুলি উঠছে, অস্বস্তির লাগছে একেবারে। এমির বাসের ড্রাইভারের পাশে বসেছে। ফর্মাল ড্রেস আপে এমিরকে আজ অন্যরকম লাগছে। ব্রাউন শেডের শার্টটা কিছুটা পাতলা। এমিরের ফোলা বাহুদয় ভীষণ আকর্ষণীয় লাগছে। এমিরের সাথে বসেছে দুজন শিক্ষক আর সাদাত ভাই। সবার নজর বাইরে। শেহনাজ আর নিজে স্থির রাখতে পারল না। এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে ফেলবে সে। বক্সের আওয়াজের মধ্যে উচ্চস্বরে ডেকে উঠল এমিরকে। এমির শুনল, কোনো উত্তর দিল না। শেহনাজ তখন উচ্চস্বরে বলে উঠল, বাসটা একটু থামাতে বলুন প্লিজ, আমার বমি পাচ্ছে। এমির শুনল, বাকিরাও শেহনাজের অবস্থা বুঝতে পারল। তৎক্ষণাৎ ড্রাইভারকে বাস থামাতে বলল এমির। এমির সাথে আরও দুজন শিক্ষক শেহনাজের কাছে এগিয়ে এলো। শেহনাজকে তারা ভালো মতোই চেনে জানে। কলেজের বিভিন্ন কার্যে শেহনাজের বাবার গুরুত্বপূর্ণ অবদান তারা মনে রাখে। চিন্তিত ভঙ্গিতে শিক্ষক আজিজ মোর্শেদ জিজ্ঞাসা করলেন, বেশি খারাপ লাগছে শেহনাজ? শেহনাজ ঢেকুর তোলে, হ্যাঁ সূচক মাথা নাড়ে। শেহনাজ মুখটা কেমন শুষ্ক। বাস থামে। এমি শেহনাজকে একটা পানির বোতল এগিয়ে দেয়। শেহনাজ দ্রুত নামে বাস থেকে, চোখ মুখে পানি ছিটায়, হরহর করে বমি করে রাস্তার ধারে। জাহাজে শেহনাজের চোখে পানি জমে, মাথা ঘোরায়। পুরো বোতলে পানি শেষ করে শেহনাজ বাসের সামনে আসে। আজিজ মোর্শেদ স্নেহ সুলভ ভঙ্গিতে জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে? শেহনাজ চোখ রক্তিম, ভালো লাগছে না কিছুই। মাথাটা ঘোরাচ্ছে, বমি করার পর শরীর ক্লান্ত লাগছে। আক্ষেপের সুরে সে বলে, আমি বোধহয় আর বাসে উঠতে পারবো না স্যার, আমার অভ্যেস নেই, এতটা পথ যেতে পারবো না। আজিজ মোর্শেদ এমির আর অপর শিক্ষকের দিকে তাকালেন। শেহনাজকে এভাবে বাড়িতে ফিরে যেতে বলা অন্যায় বটে। ওর বাবা যখন বিষয়টা জানতে পারবে তখন কী রূপ আচরণ করবেন এ নিয়ে সকলের আশঙ্কায় ভুগল। পিকনিকের জন্য তিনি যথেষ্ট সাহায্য করেছেন। এই এলাকার একজন সম্মানীয় ব্যক্তিও তিনি। তার মেয়েকে এভাবে পিকনিক থেকে বাদ দেওয়া যাবেই না। এমত অবস্থায় শেহনাজ ফিরে যাওয়া খুবই অস্বস্তিকর ব্যাপার সবার জন্য। আজিজ মোর্শেদ কাল বিলম্ব না করে জিজ্ঞাসা করল, বাইকে যেতে পারবে নাকি মাইক্রোবাসে ছাড়া যেতে পারবে না? শেহনাজ লজ্জা পেল ভীষণ, নত মুখে বলল, বাইকে যেতে পারবো, আমার বাইক আছে, কিন্তু এতটা পথ তো আমি ড্রাইভ করতে পারবো না। তুমি আমার ছেলের সাথে যাবে, ওকে আমি বাইক নিয়ে আসতে বলি? শেহনাজ কি বলবে ভেবে পায় না। আচমকা তার মনে অন্য চিন্তা আসে। মিটিমিটি হাসে মনে, মলিন এবং নত হয়ে বলে, আপনার ছেলেতে তো আমি চিনি না, একটু অস্বস্তি হবে। আমাদের সবার চেনা জানা আর বিশ্বস্ত কোনো মানুষ গেলে ভালো হয়। সবাই পড়ল চিন্তায়। শেহনাজের বন্ধুবান্ধবরাও চিন্তায় পড়ল। ওকে না নিয়ে গেলে
আরও অনেকেই যাবে না বলে বাদ সাধল। পরিশেষে আজিজ মোর্শেদ এমিরকে নির্বাচন করল। এমিরকে তিনি অনুরোধ করলেন শেহনাজকে তাদের সাথে পৌঁছে দেওয়ার জন্য। এমির শিক্ষকদের অনুরোধ ফেলল না। ইচ্ছে না থাকলেও কিছুটা বাধ্য হয়ে বাইকে আসা অপেক্ষা করল। একটু বাইরের গতিটা বাড়ান। এমির চোখ মুখে ভয়ানক রাগের রেশ। এক্ষুনি যেন গিলে ফেলে শেহনাজকে। শেহনাজের কথাবার্তাও সে বিরক্ত। গম্ভীরপূর্ণ কণ্ঠে বলে উঠল, আর একটা টু শব্দ করলে এখানে ফেলে রেখে দিয়ে চলে যাব। সো নো মোর ওয়ার্ডস। শেহনাজ ভেংসি কাটে। হাসি হাসি মুখে দুহাত মেলে ধরে দুদিকে। সহজ সরল কণ্ঠে, কথা না বললে জার্নি খুব বোরিং লাগে, আর সাথে যদি প্রিয় মানুষ থাকে তাহলে তো চুপ থাকার প্রশ্নই আসে না। এমিরের রাগ তত্তর করে বেড়ে ওঠে। দাঁতে দাঁত চেপে ধরে সে। শেহনাজের লাগামহীনতা কথাবার্তা তাকে খেপে তোলে। এমির বাইকে ব্রেক করে, চেঁচিয়ে বলে, নামো। অবাক শেহনাজ দ্বিধা মনে বাইক থেকে নামতে নামতে জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? এমির নিজেও বাইক থেকে নামে। নিজেকে যথাসম্ভব শান্ত করে সে। কাঠিন্য ভাবটাকে ঝেড়ে ফেলে প্রয়াস করে, কিন্তু পারে না। অতঃপর খানিক উচ্চস্বরে নাকের পাটা ফুলিয়ে বলে, তোমার কাছে জীবনটা ভীষণ সুন্দর নির্মল মনে হতে পারে, আমার কাছে তা নয়। তুমি জীবনকে যেমনভাবে দেখো আমি সেভাবে দেখতে পারি না। আমাদের দুজনের পথ, গতি, সীমানা আলাদা। আমাদের আচরণ, আচার, শ্রেণী, জীবনযাপন ধারা সম্পূর্ণ ভিন্ন। তাচ্ছিল্য ফুটে ওঠে এমিরের মুখে। নিজের শার্টের দিকে সে তাকায়। খানিকটা রাগ কমে। থেমে পুনরায় বলে, আমার গায়ে যে শার্টটা দেখছো এটার বয়স 2 বছর। এই শার্টটা এতদিন ধরে বারবার ধোয়ার কারণে এটার রং অবধি জ্বলে গেছে। আমার পায়ের জুতোটা দেখছো? সাদাতে থেকে ধার করে এনেছি। এত দামি একটা দিনে আমার গায়ে 2 বছরের একটা পুরনো শার্ট আর ধার করা জুতো। ভাবতে পারছো আমার জীবন যাপন আসলে কতটা কঠিন? তুমি কখনো এক ড্রেস 2 মাস ইউজ করেছো বলে আমার মনে হয় না। নিত্য নতুনভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসো। শেহনাজ, তোমার বয়স কম, ভীষণ আবেগী তুমি। জীবনের সম্পর্ক তোমার কোনো ধারণা নাই। ধারণা নেই নিম্নবিত্ত মানুষের যন্ত্রণা সম্পর্কে। আজ যাকে তুমি ভালোবাসা বলে কান ঝালাপালা করে দিচ্ছ, এটা আসলে ভালোবাসা নয়, এটা সির্ফ মোহ, আবেগ। এই মোহ সময়ের ব্যবধানে কেটে যাবে। তাই বলছি, সময়গুলোকে নষ্ট করো না। শেহনাজ নিঃশব্দে সব শোনে। মন খারাপ হয় খুব। গলা শুকিয়ে আসে। জিভ দ্বারা অষ্টদয় ভেজায় সে। বুকটা কেমন কেঁপে ওঠে। বলে, এসব মোহ নয়, বিশ্বাস করুন, আমি সত্যি। বাকিটুকু বলার সুযোগ পেল না শেহনাজ। এমির বাইকে বসে বাইক স্টার্ট দিল। শেহনাজ দ্রুত উঠে পড়ল বাইকে। এমির বাইকের গতি বাড়ালো। খুব দ্রুত বাইক চলল। এত দ্রুত যেন চোখের পলক ফেললে অনেক পথ অতিক্রম হয়ে যাচ্ছে। এলোমেলোভাবে চলছে যেন সব। রাস্তা দেখাই কষ্টসাধ্য। শেহনাজ ভয় পেল না মোটেও। এমিরের একপাশে কাঁধ ধরে রাখলো স্বাভাবিকভাবেই। এমির ভ্রু কুঁচকালো। এত গতি দেখে শেহনাজ ভয় পাবার কথা, কান্নাকাটি করার কথা, কিন্তু শেহনাজ একটুও ভয় পাচ্ছে না। অ্যাক্সিডেন্ট করার আশঙ্কাও নেই মনে। স্থির সুন্দরভাবে বসে আছে। ওর কি প্রাণের মায়া নেই? ভাবনা দেখা দিল এমিরের মস্তিষ্কে। শেহনাজকে আয়নায় দেখলো এমির। শেহনাজও দেখলো এমিরকে। সে বুঝলো এমিরের চোখের ভাষা। মৃদু হাসলো। কি ভাবছেন, ভয় পাবো? আমায় ভয় দেখাইতেই তো চেয়েছিলেন। আমি জানি আপনি আমার কোনো ক্ষতি হতে দিবেন না। আপনি থাকতে আমি কোনোদিনও কোনো বিপদে পড়ব না। থেমে আবেগী কণ্ঠে পুনরায় বলে, আপনি পাশে থাকলে আমি কোনো কিছুতেই ভয় পাই না। কোনো কিছুই আমাকে দুর্বল করতে পারে না। আপনি আমার শক্তি এমির ভাই। আপনি আমার সাহস। পিকনিকের পর 2 দিন কলেজ বন্ধ ছিল। এমিরের সাথে দেখা হয়নি 2 দিন। শেহনাজ নিজেকে বদলে ফেলার চেষ্টা করছে। আভিজাত্য, বিলাসবহুল জীবনযাপন থেকে বের হওয়ার প্রয়াস চালাচ্ছে। তাই সে আজ তার নিজস্ব গাড়ি না বের করে রিকশায় উঠেছে। শেহনাজ যাবে নার্সারিতে। আজ তার কিছুই ভালো লাগছে না, তাই ফুল কেনার পরিকল্পনা করেছে সে। শেহনাজের পরনে কাঁচা হলুদ রঙের 3 পিস, হাতে দামি ফোন।
রোদের আলোতে জ্বলজ্বল করছে শেহনাজের মুখশ্রী। গরমে ঘেমে অনেক একাকার হয়ে গেছে, জামাটা লেপ্টে আছে শরীরে। রাস্তার জ্যাম লেগেছে, বসে থাকতে হবে কিছুক্ষণ। শেহনাজ আশেপাশে তাকালো, ফোন বের করে দুটো ছবি তুলল নিজের। বিনুনির ফিতে ঘোরাতে ঘোরাতে সে পাশের রেস্টুরেন্টের দিকে তাকালো। হঠাৎ শেহনাজ এমিরকে দেখতে পেল। শেহনাজের মুখটা হাস্যোজ্জ্বল হলো এমিরকে দেখে। রেস্টুরেন্টের নীলচে কাচের ভিতর থেকে এমিরকে পরখ করতে গিয়ে দেখল শেহনাজ এমিরের সম্মুখে থাকা মেয়েটির দিকে। ঠোঁট কামড়ে ধরল শেহনাজ। মেয়েটিকে এমিরের সাথে এখানে কি করছে? এমির কি প্রেম করছে? শেহনাজের বুকে জ্বলন শুরু হয়ে গেল। আরও ঘামতে শুরু করলো সে। ভাড়া মিটিয়ে তখনই নেমে পড়ল রিক্সা থেকে। বুকে সাহস নিয়ে রেস্টুরেন্টে ঢুকতে সে এমিরের টেবিলের পাশে এসে দাঁড়ালো। এমির সে সময় মেয়েটির সাথে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কথা বলতে ব্যস্ত। শেহনাজের উপস্থিতি টের পায়নি সে। মেয়েটি শেহনাজের দিকে তাকালো। শেহনাজ আকবারই এমির উদ্দেশ্যে বলল, এমির ভাই এখানে, আপনি এখানে? এমির দৃষ্টি সরিয়ে শেহনাজের দিকে দেখল। শেহনাজকে দেখে অবাক হলো ভীষণ। শেহনাজ কি ওকে অনুসরণ করছে? বিরক্ত দেখা দিল এমিরের মুখে। ত্যক্ত কণ্ঠে বলে, তুমি এখানে কি করছো? আপনি যেখানে থাকবেন আমিও তো সেখানেই থাকবো, তাই না? এমির নিজের মাথা চেপে ধরল। সামনে মেয়েটিকে বিদায় জানিয়ে শেহনাজকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে এলো রাস্তায়। হাত বাড়িয়ে রিক্সা ডাকলো এমির। রিক্সায় উঠে বসলো। ইশারায় শেহনাজকে বসতে বলল। শেহনাজ খুশি হলো বেশ। সময় ব্যয় না করে তৎক্ষণাৎ উঠে পড়লো রিক্সায়। হাসি মুখে তাকালো এমিরের দিকে। আমরা কোথায় যাচ্ছি? এমির নড়ে চড়ে সরে বসলো। তেজি বাসখায় কণ্ঠে বলল, তুমি আমাকে ফলো করা শুরু করেছো? শেহনাজ ভেংচি কাটলো। অভিমানী কণ্ঠে বলল, আমি মোটেই আপনাকে ফলো করি না। এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনাকে ওই মেয়ের সাথে দেখলাম, তাই চলে এলাম। যাই হোক, মেয়েটাকে সাদাতের গার্লফ্রেন্ড। একটা সমস্যা হয়েছিল ওদের মাঝে, তাই মিটমাট করতে এসেছিলাম। আর একটু হলেই তো তুমি আমার ইজ্জতে ফালুদা বানাতে। খিলখিল করে হাসে শেহনাজ। এমিরের পানে তাকালো। এমির সতর্ক চোখে আশেপাশে তাকায়। রিক্সা এসে থামে তাদের মেসের সামনে। এমির নেমে পড়ে। ভাড়া দিতে দিতে শেহনাজের উদ্দেশ্যে বলে, এবারের মতো মাফ করলাম। ভবিষ্যতে আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করবে না। আমি কিন্তু তাহলে ছেড়ে দিব না। মুচকি হাসে শেহনাজ। গালে হাত রেখে বলে, আমিও চাই না আপনি আমাকে ছেড়ে দিন। বিক্ষিপ্তভাবে এমির পা ফেলে চোখের আড়াল হয়। রিক্সা চলে যায়। শেহনাজের হৃদয় এমিরের সাথেই রয়ে যায়। যতক্ষণ দেখা যায় ততক্ষণই আমিরের দিকে তাকিয়েছিল শেহনাজ। এই মুগ্ধতা তার কাটে না, ভাঙে না। হাসান বাসে বসে মনে মনে কবিতা আওড়াচ্ছে। চোখ দুটো বন্ধ। উদ্দেশ্য একটা ভালো প্রকাশনীতে গিয়ে তার বই প্রকাশ করা। একটা প্রকাশনীর সাথে কথা হয়েছে মাস 4 ধরে। বই প্রকাশ করতে কিছু টাকা চেয়েছিল প্রকাশনী থেকে। হাসান ভালো মতো নিজের লেখা ছুঁয়ে তার স্বপ্নগুলো চিন্তা করছে, তাই 7-5 না ভেবে সে টাকাটা দিয়েছিল প্রকাশনাকে। মাস 3 পর হবার পরও বই প্রকাশ হওয়ার নামগন্ধ নেই। কল দিলে প্রকাশক ধরছে না, দেখা করছে না। সে দেখা করতে চাইলেও বারবার সে অ্যাভয়েড করে যাচ্ছে। সে ঠকেছে, সে এটা ভালো মতোই বুঝতে পারছে, কিন্তু কিচ্ছু করার নেই। কেস করতে গেলেও এখন অনেক ঝামেলা। তার মতো সহজ সরল মানুষের যে এই পৃথিবীতে টিকে থাকা কষ্ট। বাস ভর্তি লোকজন, সিট খালি নেই, তবুও কিছু লোক উঠেছে, দাঁড়িয়ে থেকে যাচ্ছে গন্তব্যে। স্ট্যান্ডের বাস থামতে উর্মি নামের মেয়েটির সাথে দেখা। উর্মিকে দেখে অবাক হাসান। চেয়ে রইল কয়েক পল। নিয়তি তাদের আবার সাক্ষাৎ করেছে। উর্মি উঠেও আশেপাশে সিট খুঁজল, কিন্তু বাসে সেরকম সিট নেই। হাসান চোখে পড়ল ওর। হাসানকে চিনতে ভুল করল না উর্মি। ভদ্রতা সূচক হাসলো। হাসানের সামনে সিটটা ধরে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, আরে আপনি যে, কেমন আছেন? হাসান লাজুক হাসে। প্রশান্তির গাঢ় হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সব ফিটফাট। বলেই
ঘাড় উচালো উর্মি। হাসান নিজের সিট ছেড়ে দেয় উর্মিকে, আন্তরিকভাবে বিনয়ের সাথে উর্মিকে বসতে দেয় নিজের সিটে। উর্মি বাদ সামল না, ব্যাগে কোলে চেপে বসে পড়ল সিটে। কৃতজ্ঞতা দেখালে ভুলল না সে। কোথায় যাচ্ছেন আপনি? শিমুলতলি। আপনি? আমি তো শিমুলতলে যাচ্ছি বই কিনতে। চলুন তবে একসাথে যাই। উর্মি রাজি হলো। গন্তব্যে পৌঁছানোর পর দুজন একসাথে নামলো বাস থেকে। উর্মি মেয়েটা শালীন হলেও একটু দুষ্টু স্বভাবের, কোনো কিছুতে তার রাগ ঢাক নেই, স্বাধীনভাবে চলাফেরার অভ্যস্ত। হাসানের এরকম মেয়ে পছন্দ না হলেও উর্মিকে তার কিছুটা পছন্দ। সেদিন উর্মির দেওয়া চায়ের অফার হাসানকে কাবু করেছে। ঋণ শোধ করতে গিয়ে সে উর্মিকে হৃদয়ে জায়গা দিয়েছে, কিন্তু এই কথা মেয়েটাকে বলা বেশ কঠিন। উর্মির মতো মেয়ে সহজে প্রেমে পড়ে না, সহজে প্রেম নিবেদনও গ্রহণ করে না। তারা কেবল নিজের মতো বাঁচতে চায়। সন্ধ্যার দিকে এমিরে পড়াতে এসেছে। দুটো টিউশনি করে এদিকে এসেছে সে। শিমলা বেগমের সালাম দিয়ে এমির শেহনাজের পড়া ঘরে চলে যায়। শেহনাজ বই পড়ছিল। এমিরকে দেখে দাঁড়িয়ে সালাম জানালো। এমির সালামের উত্তর দিয়ে বসলো চেয়ারে। বসার সাথে সাথে পড়াশোনার টপিকে চলে গেল। হিসাব বিজ্ঞানে 2টা ম্যাথ করেছিলাম, মনে আছে? ওরকম আরও 2টা করতে দিলে পারবা? শেহনাজ মাথা নাড়ায়, সে পারবো না। এমির ভারী শ্বাস ফেলে। বই বের করে খুব সুন্দর মতো বুঝিয়ে দিতে থাকে। অঙ্কগুলো করে দেয় খাতায়। শেহনাজের মা 2 কাপ চা নিয়ে আসে, সাথে বিস্কুট আর 3টা মিষ্টি। এমির তো দেখে প্রতিদিন ওনারা এমিরকে নতুন নতুন খাবার দেয়। অন্যান্য টিউশনের কাছে গেলে বিষয়টা খুব ভালো লাগলেও শেহনাজের বাড়িতে কোনো কিছু খেতে চায় না সে। ওর অস্বস্তি হয়। শেহনাজ সামনে খেলেও বিবেকে বাঁধে। শেহনাজের আভিজাত্য জীবনযাপন কোনো কিছুই সে তার পছন্দ না। এমিরের কিছুটা হাসে। শিমলার বেগম বলে, আমি খেয়ে এসেছি আন্টি, এসবের প্রয়োজন নেই। কাল থেকে আর এসব দিবেন না প্লিজ। হাসেন শিমলা বেগম। শেহনাজের পাশে আরেকটা চেয়ার টেনে বসেন। শেহনাজের মা কিছুটা আধুনিক চালচলক, কথাবার্তার ভঙ্গি বর্তমান মায়েদের মতো আধুনিক, কিন্তু শেহনাজের মাথায় হাত বুলিয়ে বলে, প্রয়োজন তো আছেই। তোমার পড়াশোনা শেহনাজ ভালো বুঝতে পারে। শেহনাজের পড়াশোনা মনোযোগ হয়েছে, ওসব তো তোমার জন্যই সম্ভব হয়েছে। এমির গর্বিত হয়ে আলতো হাসে। শেহনাজ তখন ও অঙ্ক করতে ব্যস্ত। সুযোগও সদ্ব্যবহার করলো এমির। শেহনাজকে খানিকটা ভড়কাতে বলল। শেহনাজ ছাত্রী হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু মাথায় অন্য কিছু চিন্তা করে বিধায় মনোযোগ হতে পারে না। তাই নাকি? কিসের চিন্তা ওর? আপনি শেহনাজকে থেকে জেনে নেবেন, আশা করি সমাধান ও দিবে। এ বয়সী মেয়েদের মাথায় অন্যরকম চিন্তা ভাবনা বেশি ঘুরে, তাই সাবধান হওয়াও জরুরি। শিমলা বেগম অবাক হলেন, কিছুটা আঁচ করতে পারলেন, কিন্তু তা বোঝা গেল না অভিব্যক্তিতে। কেবল চেয়ে রইলেন শেহনাজের দিকে। এমির গেলেই বোধহয় শেহনাজকে ধরবে ভেবেই মনে মনে হাসল এমির। শেহনাজ সব শুনে তবে মাথা উঁচিয়ে দেখল না। অঙ্ক করল আপন মনে, যেন কিছুই হয়নি, কিছুই শোনেনি। এমির নিজেই ভরকালো, ভরু কুচকালো। মেয়েটা কি একটু ভয় নেই? এখন যদি ওর সবটা বলে দিত, ওর মুভমেন্ট সম্পর্কে সব জানিয়ে দিত। একটু অপ্রস্তুত হলো না কিন্তু মেয়েটা। নাকি ভালোবাসলে ভয়ডর উধাও হয়ে যায়। এমিরের সেদিনের কথা মনে পড়ে। এমিরের কাঁধে শেহনাজ কত সুন্দর মোলায়েম কণ্ঠে বলেছিল, আপনি পাশে থাকলে আমি কোনো কিছুতেই ভয় পাই না এমির ভাই, কোনো কিছুই আমাকে দুর্বল করতে পারে না। আপনি আমার শক্তি এমির ভাই, আপনি আমার সাহস। এমির এলাকার মোড়ে একটা 10 বছরের ছেলেকে পড়ায়, ক্লাস 5-এর স্টুডেন্ট, নাম ইমন। সামনে পিএসসি পরীক্ষায় ইমনের। ছেলেটার বাবা একজন রিক্সা চালক, মা গৃহিণী। এমির এখান থেকে বেতন পায় সামান্য। এত কম বেতনে এখানকার সময় কেউ পড়াতে আসে না। এমির তবুও পড়ায়। টাকার তাগিদ তার রয়েছে, তবুও বিবেকের দায়ে ইমনকে পড়ায় সে। তার স্টুডেন্টদের সাথে কখনোই ইমনের কম্পেয়ার করে না। অন্যদের যেভাবে পড়ায় সেই ছেলেটাকে সেভাবেই পড়ায়। আজ মাসের 10 তারিখ, বেতন পাওয়ার দিন। এমির আর সব টিউশনি থেকে টাকা পেয়েছে। পকেট আপাতত গরম, চোখে মুখে প্রশান্তি। ইমনের মা হাতে করে এমিরের বেতনের টাকাটা নিয়ে এলেন।
এমির তা গ্রহণ করে পুনরায় ইমনকে পড়াতে শুরু করলো। মহিলা বললেন, পোলারা তোমার কাছে ভালোই পড়ে, তুমি এত ভালো কইরে বুঝাও, অমনে নাকি কেউ বুঝাইতে পারবো না। এমির খানিক হাসে, কৃতজ্ঞতাই জানাই, ধন্যবাদ আন্টি, এত কম টাকায় কেউ পড়াইবে রাজি হয় নাই। তুমি এত ভালো জায়গায় পড়াশোনা করো, এত ভালো রেজাল্ট করো, রাজি হইবা আমি ভাবতেও পারি নাই। এমিরের মনটা হঠাৎ খারাপ হয়ে যায়। দারিদ্র কষাঘাতে মানুষ কেমন নুয়ে যে পড়ে। ইমনের কাছে টাকা পয়সা না থাকলেও তার একবেলা না খেয়ে অন্তত চেষ্টা করে এমিরের টাকাটা সময় মতো দেওয়ার। এমির বলে, আমি যে খুব বড় জায়গা থেকে এসেছি এমনটা নয় আন্টি, আমার পরিবার ধরতে গেলে কিছুই নেই। এই শহরে আমি এসেছিলাম শূন্য হাতে, থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, হাতে সামান্য কিছু টাকা, কি থেকে কি করবো বুঝতে পারিনি তখন। ঘুরতে ঘুরতে শেষে মেসে উঠি। সেখানে 1 মাস খাওয়া দাওয়ার পর চিন্তা পড়ে গেছি যে কিভাবে টাকা দিব, পরীক্ষার ফি দিব কিভাবে, টাকা পাবো কোথায়। কিন্তু সৃষ্টিকর্তা আমার রিজিক লিখে রেখেছেন বলেই এখনও খেয়ে বেঁচে আছি, এত দূর আসতে পেরেছি, পড়াশোনা চালিয়ে যেতে পারছি। আপনি দোয়া করবেন আন্টি, আমি যেন স্বাবলম্বী হতে পারি, পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি জোগাড় করতে পারি। পারবা, অবশ্যই পারবা, চাকরি বাকরি কইরা বিয়া শাদি কইরা সুখে থাকবা, ভালো গো লগে সবসময় ভালোই হয়। বাংলা মাসের আজ চৈত্রের 15 তারিখ। দিনটা অসম্ভব সুন্দর, গরম নেই আবার ঠান্ডাও নেই, মাঝামাঝির এই অবস্থাটা এমিরের দারুণ পছন্দ। আজকের দিনটা এমিরের জন্য খুবই বিশেষ। আজ এমিরের জন্মদিন। ভার্সিটির সবাই, এমনকি কলেজের সবাই এমিরের জন্মদিন সম্পর্কে জানে। এমিরের ক্লাসের সকলে এমিরের জন্মদিন পালন করছে কেক কেটে শুভেচ্ছা জানিয়ে। জুনিয়ররা ক্লাসমেটরা অসংখ্য ফুল দিয়েছে তাকে। এমির সকলকে চেনে, জানে, ভালোবাসে। শিক্ষকদের থেকেও অনেক অনেক ভালোবাসা এমিরের এই দিনটি অর্থবহভাবে কাটে। শেহনাজ সে সব জানে, কিন্তু আশ্চর্যজনকভাবে শেহনাজ আজ কলেজ আসেনি। তানিয়া হতবাক, নির্বাক। কেক কাটার সময় তানিয়া বারবার শেহনাজকে খুঁজছে। যে এমিরের জন্য মেয়েটা পাগল, সে এমিরের আজকে জন্মদিন, কিন্তু মেয়েটা এলো না, শুভেচ্ছা জানালো না, এসে পাগলামিও করলো না। এটা কিভাবে সম্ভব? তানিয়া মুঠোফোন উঠালো, কল করলো শেহনাজকে। শেহনাজ তখন রান্নাঘরে। বাড়ির পরিচালিকার কাজল খালার থেকে রান্নাবান্না শিখতে ব্যস্ত সে। গরুর মাংসের খালার থেকে রান্নাবান্না শিখে গরুর মাংসের মশলা মাখিয়ে সবে সরে রেখেছে, গ্যাসের চুলায় বসিয়েছে। হাতে গুঁড়া মরিচ আর মশলার আবরণ, পেঁয়াজ কাটাকাটি করায় চোখ দুটো জ্বলছে। রিংটোন শুনে শেহনাজ দ্রুত পানি দিয়ে হাত ধুয়ে ফেলে, শার্টে হাত মুছে নেয়, ঘরে এসে সাবধানী হাতে ফোন তোলে। কল রিসিভ করেই তানিয়াকে চিন্তিত কণ্ঠস্বর শুনতে পেল সে। আইনাজ, তুই আজ কলেজে এলি না কেন? কি হয়েছে তোর? শরীর ঠিকঠাক আছে তো? সে কুটি কুটি শেহনাজ বলে, আমার কিচ্ছু হয়নি দোস্ত, চিন্তা করিস না, ঠিক আছি। আজকের দিনে তুই কলেজে আসবি না আমি ভাবতেই পারছি না। ভাবলাম তোর বোধহয় কিছু হয়েছে। ওখানে কি খুব মজা হচ্ছে রে? এমির কেক কেটেছে? হ্যাঁ, একটু আগে কেক কাটা হলো, ভাইকে ফুল দেওয়া হলো, তোকে না দেখে আমি তো চিন্তায় শেষ। শেহনাজ ধীরে সুস্থে বেলকনিতে আসে, বেলি ফুলগুলোকে ছুঁয়ে দেয়, মিষ্টি কণ্ঠে বলে, আজ সময় পাইনি, সকাল থেকে ইউটিউব ঘেটেছি, ওনার জন্য রান্নাবান্না করব বলেই আজ যাইনি কলেজে। জানিস আমি গরুর মাংস, মুরগির রোস্ট, ডাল আর ডিম ভুনা করেছি। দেখতে খুব সুন্দর হয়েছে, টেস্টও বোধহয় ভালোই হবে। এখন শুধু বাকি রুই মাছ ভাজা আর পায়েস। তানিয়া হতভম্ব, চোখ যেন কোটের থেকে বেরিয়ে আসছে। এই মেয়েটা কখন গ্লাস থেকে পানি ঢেলে খায়নি, সে কিনে এত এত রান্না করেছে। একদিনে কেউ এত রান্না শিখে যায়? তুই তো রান্নার লবণের পরিমাণও জানিস না, কীভাবে রাঁধলি সব? আরে কাজল খালা সব দেখিয়ে দিয়েছে, সব কিছু পরিমাপ দেখিয়ে দিয়ে বলে দিয়েছে, আমি শুধু খালার কথা অনুযায়ী রান্নায় সব কিছু দিয়েছি। উচ্চ শব্দে হাসে তানিয়া, থেমে বলে, এটাও তো কম নয় নাজু,
যে মেয়েটা কখনো গ্লাসে পানি ভরে খায়নি, রান্নাঘরের ধারে কাছে ঘেঁষে ভাত রাঁধতে হলে চালে কতটুকু পানি দিতে হয় তাও জানে না, রান্নার কোনো কিছু সম্পর্কে যার ধারণা নাই, সে মেয়েটা তার ভালোবাসার মানুষটাকে খুশি করতে এত কিছু করার উদ্যোগ নিয়েছে। এটাই বা কম কিসের? এমির ভাইয়া এবার সত্যিই গলবে। শেহনাজের মুখটা শুকিয়ে যায়। এত কিছু করেও যে অপমানিত হবে সে তার জানা, তবু এমিরের জন্য কিছু করতে ওর ভালোই লাগে। কোন জামাটা পরে ওনার সামনে যায় বলতো? বুঝতে পারছি না। শাড়ি পরিস না জো, তোকে কেউ কখনো শাড়িতে দেখেনি। আমার মনে হয় তোকে শাড়ি পরলে দারুণ লাগবে। ছেলেরা শাড়ি পরিয়ে হতে মেয়েকে দেখলে ফিদা হয়ে যায়, বুঝলি? আমাকে মানাবে তো? শেহনাজের মনে দ্বিধা। খুবই মানাবে। এমির ভাইয়া এবার নিশ্চিত তোর প্রেমে পড়বে। উনি ভালোবাসবে না, তবুও আমি ওনার জন্য পাগল। উনি আমাকে ভালোবাসলে আমি মনে হয় খুশিতে মরেই যাব তানু। বলেই খিলখিল করে হাসে শেহনাজ। কত পানচ্ছল সে হাসি। তানিয়া সেই শব্দটা শোনে, ভীষণ ভালো লাগে ওর। তবে শেহনাজের এই হাসি, এই সুখ কতক্ষণ চিরস্থায়ী হবে জানা নেই তানিয়ার। তবে বন্ধুর এমন সুন্দর সময়কে সে রাঙিয়ে তোলে, শেহনাজকে ভরসা দেয়, আরও প্রাণবন্ত করে তোলে। এমিরের ঘর জুড়ে ফুলের ছড়াছড়ি, গোলাপ আর রজনীগন্ধা ফুলের ঘ্রাণে ঘরটা ভরে গেছে। এমিরদের ঘরে ছোট ছোট 4টা চৌকি, একটা আনলা আছে ঘরটায়, রশি বাঁধা আর আছে 2টো, একটা ছোট আর একটা পড়ার টেবিলের কাছে। এমির ফুলগুলো গুছিয়ে রেখেছে মেঝের এক কোণে। নয়ন তো দেখে ব্যথিত হৃদয়ে বলে উঠল, আই সেলিব্রিটি নই বইলে এত ফুল পাই না। ভ্রু কুচকে এমির বলে, কিল বসায় নয়নের পিঠে। আমি আবার সেলিব্রিটি হলাম কবে থেকে? সাদাত বলে, সেলিব্রিটি থেকে কম কিসে? তোর বার্থডেতে সবাই এত আয়োজন করেছে, সেই সেলিব্রিটি। হাসান এসব ফাজলামি নেই। বলে, তোরা এমিরের মতো ভালো রেজাল্ট কর, তোদেরও সেলিব্রিটির মতো ট্রিট করা হবে। নয়নের ফোন বেজে ওঠে। শেহনাজের নাম্বার দেখে মনে হাসে, একটু সরে এসে কল ধরে। হ্যালো নয়ন ভাই। হ্যাঁ। শেহনাজ নাকি? হঠাৎ কি মনে কইরা? শেহনাজ লাজে মরে। কথাটা নয়নতে বলে দ্বিধা করে না ওর। লাজে চিবুক থেকে বলে, হাসপাস করে, এদিক ওদিক তাকে নিজে লজ্জা কমায়। চাতস্ত হয়ে বলে, ওনাকে নিয়ে একটু রাস্তার পাশে পার্কটাতে আসুন না, একটু দেখা করতে চাই। নয়ন সময় দেখে, সন্ধ্যা 6টা বেজে 18 মিনিট। বাইরে এখন আলো নেই। তবে এই সময় শেহনাজ এখানে কেন? তুমি এদিকে কি করতেছ? আর এমিরকে নিয়ে যাইব বলো যে আমার তো বকা খাওয়াবা? বহুত চেইতা যাইব কিন্তু। ঠোঁট উল্টায় শেহনাজ, মিছে কান্নার ভঙ্গি করে, নাকে কানে আহ্লাদে কণ্ঠে বলে। নয়ন এমিরের কাছে আসে, বলে, এমির চল তো ভাই, রাস্তার পাশে ওই পার্কটায় যাই, আমার পার্সেল আইব। পার্সেল নিয়ে ওইখানে কিছুক্ষণ আড্ডা দিমনে, এক ঢিলে 2 পাখি। এমির রাজি হয়। আজকের দিনটা তার বন্ধুদের সাথে কাটাতেও চাই। হাসান আর সাদাতকেও নেয় এমির। মেস থেকে পার্কে যেতে 5 মিনিট লাগে। এমির আর ওরা আসে পার্কে। এখন তেমন মানুষ নেই। আগে জায়গাটার পার্ক ছিল, এখন শুধু মাঠ। পার্কের কোনো সরঞ্জামও নেই এখানে, তবুও জায়গাটাকে সবাই পার্ক নামেই চিনে। কয়েকটা বেঞ্চ পড়ে আছে, মাঝে মাঝে দলবদ্ধভাবে ছেলেমেয়েরা এসে বসে থাকে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে এই স্থানটিকে নির্বাচন করা হয়। আজ মাঠ খালি। ওরা গেল গোল হয়ে বসতে নিতে শেহনাজে ডাক পড়ল পেছন থেকে। এমির কণ্ঠ শুনে পিছন ফিরল, কিন্তু শেহনাজকে চিনতে বেগ পেতে হলো ওর। শেহনাজের পরনের টকটকে লাল শাড়ি পরে সোনালি সুতোর কাজ করা, হাতে লাল রঙের কাছের চুড়ি, কপালে ছোট্ট টিপ, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক, প্রসাধনীও রয়েছে মুখে, হাতে বড় কেকের বক্স। এমির তাকিয়ে থাকে পলকহীন। এভাবে শেহনাজ কখনো তার সামনে আসেনি। শাড়ি পরে শেহনাজকে পরিপূর্ণ নারী বলে মনে হচ্ছে, কিছুটা বড় লাগছে ওকে। শেহনাজকে ভ্রম বলে মনে হয় এমিরের। চোখ বুঝে আবার খোলে। ততক্ষণে শেহনাজ ওদের কাছে আসে, হাসি হাসি মুখে পাশের বেঞ্চে 2টো বড় বড় লাঞ্চ বক্স রাখে। কেকটা এমিরের দিকে বাড়িয়ে দিয়ে উজ্জ্বল হেসে বলে, শুভ জন্মদিন এমির ভাই।
ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ ডে। এমির ঘোর কাটে, ঠাহর করতে পারে সে ফাঁদে পড়তে চলেছে, শেহনাজের গভীর ফাঁদ। গলা শুকিয়ে আসে এমিরের। সম্মুখে দাঁড়িয়ে থাকা অপূর্ব সুন্দর মেয়েটির দিকে থেকে নজর সরাতে ইচ্ছে হয় না। আশ্চর্য, এত ভালো লাগছে কেন শেহনাজকে? এমির নিজেকে সামলায়, হাত দিয়ে চুল ঠিক করে সে। জেদি রূপটাকে টেনে হিস্টে বের করে, চোখ পাকিয়ে কঠোর কাটকাট কণ্ঠে বলে, তুমি এখানে কি করছো? শেহনাজ আজ খুব হাসছে, মেয়েটার এমন হাসি খুশি মুখ দেখতেও ভালো লাগছে। দাঁত বের করে সে বলে, আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমার তোমার থেকে শুভেচ্ছা পাওয়ার কোনো ইচ্ছে নেই, বাড়ি যাও, সন্ধ্যা হয়েছে, এইসব ঝামেলা আর ভালো লাগছে না, আজকের দিনটা অন্তত মুক্তি দাও। বন্ধুদের সামনে এমন অপমান শেহনাজকে ক্ষতবিক্ষত করল, কিন্তু সে সরে গেল না। তবু মুখে হাসি বজায় রেখে শেহনাজ যেন সে কাঁদবে না বলে আজ পণ করেছে। কিন্তু আমার ইচ্ছে হয়েছে আজ আমার প্রিয় ফিরিয়ে দেন না প্লিজ। এমির এবার রাগে, সব জায়গায় এই মেয়েটাই কেন, কেন এভাবে এমিরের পিছু লেগে থাকছে? মান সম্মান হারানোর ভয় নেই ওর, বেকার খুনির ভালোবাসা পাওয়ার এত স্বাদ নেই কেন এই মেয়েটার? এমির নয়নের দিকে তাকিয়ে থাকে রাগী দৃষ্টিতে। নয়ন বোকা হাসে। এমির তুখোড় দৃষ্টি মেলে ভস্ম করে দিতে চায় সবাইকে। ওদের উপর রাগ দেখিয়ে লাভ নেই, বুঝে এখন থেকে চলে এমির। শেহনাজ তৎক্ষণাৎ বক্সটা ছাতাতে হাতে দিয়ে এমিরের সামনে গিয়ে দু হাত মেলে দাঁড়ায়, আটকায় এমিরকে। উতলা কণ্ঠে অনুরোধ করে জানায়, দয়া করে যাবেন না, শুধু কেকটা কাটুন প্লিজ। এমিরের কি হলো সে নিজেও জানে না। শেহনাজের এহেন কাতর কণ্ঠ তার হৃদয়কে তোলপাড় করে দিল। এমির ভুলতে বলল নিজেকে, তার কঠিন পাষণ্ড সত্তাকে। চিনচিন করে ব্যথা হলো হৃদয়কে। তাকালো বন্ধুদের দিকে, তাদের দৃষ্টি চাওয়া বুঝতে পেরে সে থামলো, দাঁড়িয়ে রইল সেখানেই। এমিরের থামতে দেখে শেহনাজ খুব খুশি হলো। লাফাতে লাফাতে গিয়ে শাড়ি পরেছে ভেবে থেমে গেল, তবুও হাসতে ভুলল না। সাদাতের থেকে কেকের বক্সটা নিয়ে খুলল, চকলেট কেক, কতগুলো মোমবাতি জ্বালিয়ে দিল। অবশেষে এমিরের হাতে গুঁজে দিল ছুরি। এমির হাত কাঁপছে, দম নিয়ে ফু দিয়ে মোমবাতি নেভালো সে। ছুরি দিয়ে কেক কাটলো। প্রথম কেকের টুকরোটা সাদাতকে খাইয়ে দিল। সাদাত কেকে সামান্য ক্রিম লাগিয়ে দিল এমিরের মুখে। একে একে সবাইকে এমির কেক খাওয়ালো, সবাই ওকে ক্রিম মাখালো, মজা করলো। শেষমেশ এমির শেহনাজের মুখের সামনে কেক ধরলো। শেহনাজ হতভম্ব, খুশিতে পায়ে মরে যাওয়া অবস্থা, অশ্রু গড়িয়ে পড়ে কপালে বেয়ে, খুশিতে বাক শক্তি হারায়। কেকটুকু মুখে নেয় তৃপ্তি সহকারে। এমি শেহনাজের খুশি দেখে আলতো হাসে। কেন যেন শেহনাজের খুশিটাকে বাড়িয়ে দিতে ইচ্ছে করছে ওর। মস্তিষ্কে বুড়ো আঙ্গুল দেখে মনের কথা শোনে। কেক থেকে ক্রিম তুলে শেহনাজের দু গালে তার নাকে ক্রিম লাগিয়ে দেয়। শেহনাজ কেবল পলকহীনভাবে তাকিয়ে রয়। ভীষণ আবেগী হয়, খুশিতে অসাড় হয়ে যায় ওর গা। বেঞ্চ থেকে লাঞ্চ বক্স দুটি হাতে নিয়ে এমিরের হাতে দেয়, বলে, এগুলো আমি রান্না করেছি আপনার জন্য, খেয়ে জানাবেন কেমন হয়েছে। পিছন থেকে নয়ন হামলে পড়ে লাঞ্চ বক্সের উপরে। শুধু এমিরের জন্য? মাথা দুপাশে নাড়ায় শেহনাজ। না না, বেশি করে এনেছি, আপনারাও খাবেন। এমির দীর্ঘশ্বাস ফেলে। এটা আসলেই পাগল, কেন এত সব করতে গেল? এতে ওর লাভ কি? এমির কখনোই ভালোবাসবে না শেহনাজকে, এত কিছু করে ওর মন গলতে পারবে না। এসব করা যে বৃথা। ক্লান্ত চোখে শেহনাজের খুব পর্যবেক্ষণ করে এমির। বিরক্তিকর কণ্ঠে বলে, এত সব কেন করতে গেলে? আমি বলেছি এসব করতে? আকবারই এত দরদ কেন দেখাতে আসো? শেহনাজ উত্তর দেয় না দিয়ে সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কি বলবে ভেবে পায় না। হুট করে নয়ন আটকে ওঠে শেহনাজের ডান হাত দেখে। শেহনাজের হাতে কোনোই অবধি ফোটা ফোটা লালচে দাগ, রক্ত যেন জমাট বেঁধেছে, কেমন জল জল করে দাগগুলো রয়েছে। নয়ন জিজ্ঞাসা করে, এগুলো কীভাবে হলো? আঁচল দিয়ে হাত ঢেকে শেহনাজ হাসে সামান্য, তেমন কিছু না, রুই মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে এসেছে। এমির কি বলবে ভেবে পায় না। শেহনাজের প্রতি রাগ বাড়ে যায়। পেয়েছেটা কি? ভালোবাসার খেলা হচ্ছে ঢং করে। এসব করে কি প্রমাণ করতে চাওয়া? এমিরের কি দংশন পুড়িয়ে আমার মারার পরিকল্পনা এঁটেছ, নাকি ফাঁদ ফেলতে মরণ নিশ্চিত করতে চাইছ?
শুক্র আর শনিবার এমির একদম ফ্রি থাকে, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে। এই দুদিন ওর কোনো টিউশনই থাকে না, রাতে ঘুমও ভালো হয়। শেহনাজের সাথে এই দুদিন দেখা হয়নি এমিরের। দেখা না হওয়াটাই স্বাভাবিক। দুদিন শেহনাজকে পড়াতে যায়নি। এই দুদিন এমিরের মনটা নিজের আয়ত্তে ছিল না, নিয়ন্ত্রণবিহীন ভেবে চলেছে শেহনাজের কথা। লাল টকটকে শাড়ি পরে মেয়েটি যখন এলো, মনে হচ্ছিল পৃথিবী থমকে গেছে। শেহনাজকে চোখের দিকে কেবল চেয়ে থাকতে ইচ্ছে করছে। নিষিদ্ধ ইচ্ছেগুলো ওকে মেরেছে বারবার। নারী এত সুন্দর হয়, এত মোহনীয় লাগে কেন মেয়েকে? শেহনাজদের ঘরের সামনে এসে কলিং বেল বাজে। এমির দরজা খুলে দেয় শিমলা বেগম। খানিক অবাক হয় এমির। রোজ শেহনাজ দরজা খোলে, এমিরকে দেখেই স্বভাবসুলভ হাসে। মেয়েটা বোধহয় এমিরের জন্য অপেক্ষা করে দরজায় এসে দাঁড়ায়। কলিং বেল বাজার সাথে সাথে দরজা খুলে দেয়। আজ শিমলা বেগম দরজা খুললেন। এমিরের বুকটা ধক করে উঠল যেন। শেহনাজ যেন তার নিত্য নৈমিত্তিক অভ্যেস। শিমলা বেগম দরজা খুলেই মলিন মুখে বললেন, শেহনাজ তো আজ পড়তে পারবে না, ওর শরীরটা ভালো নেই। তোমাকে ফোন দিতে চেয়েছিলাম, ও নিষেধ করলো। এমি নিজের উৎকণ্ঠা চেপে রেখে বলল, কি হয়েছে শেহনাজের? দুদিন আগে ওর এক বান্ধবীর জন্মদিন ছিল, গেল ঠিকঠাকভাবেই, খুশি মনে, ফিরল অসুস্থ হয়ে। বারবার বলে দিয়েছিলাম আনন্দ কর, কিন্তু ক্রিম টিম মাখবি না গায়ে। কে শোনে কার কথা? অ্যালার্জিতে মেয়েটা আমার এখনও ভুগছে, গায়েও জ্বর। এমিরের বুকে কম্পন ধরে। মেয়েটা কি ওকে ভীষণভাবে অনন্ত জালে পুড়িয়েছে মারছে, নাকি অনুতাপে দগ্ধ করতে চাইছে? আমি তবে যাই আন্টি। না যাবে কেন? এসো বসো, শেহনাজকে দেখে যাও, কবে থেকে পড়তে পারবে জানিয়ে দিও। এমিরের পা বাড়ায়, তার অস্থির অস্থির ঠেকছে, পা দুটো জ্বলছে, বুকের মাঝে কেমন হাহাকার, হৃদয় জ্বলন। শেহনাজের ঘরে প্রবেশ করলো এমির। শেহনাজ শুয়ে আছে, গায়ে মোটাসোটা কম্বল। এমিরের দেখতে পেয়ে ধীরে ধীরে উঠে বসলো শেহনাজ। বালিশে হেলান দিয়ে বসে রইল। কাজলখানা এসে চেয়ারের দিকে গেল। এমির চেয়ার টেনে বসলো শেহনাজের খাটের পাশে। শেহনাজকে জিজ্ঞাসা করলো, কেমন আছেন? কণ্ঠ কাঁপল শেহনাজের, মুখটা রুক্ষ, ঘাড়ে আর কপালে গুটি গুটির ফোসকার মতো চিহ্ন, চুলগুলো এলোমেলো, অসুস্থতায় কেমন নুয়ে পড়েছে। দুষ্টমির রেশও নেই। আমাকে ভালো থাকতে দিচ্ছ তুমি? কেকের ক্রিমে তোমার অ্যালার্জি, এ কথা সেদিন আমাকে বলনি কেন? তাহলে এত বড় তো দুর্ঘটনা ঘটতো না। শেহনাজ মলিন হাসে, চোখ চুইয়ে গড়ায় পানি, চোখ বুজে ফেলে। মাথাটা এত ব্যথা করছে, এক্ষুনি মনে হয় জ্ঞান হারাবো। আপনি এই প্রথম আমাকে খাইয়ে দিয়েছেন, আমায় স্পর্শ করেছেন, আমার সাথে হেসে হেসে দুদণ্ড কথা বলেছেন। এমন সুখকর মুহূর্ত থেকে আমি কিভাবে বঞ্চিত হই বলেন? হতভম্ব এমির, দু চোখ জ্বলে ওঠে ওর। শেহনাজের হাতের উপর স্পর্শ করে। জ্বর আছে এখনও। শেহনাজকে ভীষণ ক্লান্ত, বিধ্বস্ত লাগছে। এত হাসি খুশি মেয়েটার এমন অবস্থা দেখে নিজের অনেক কষ্ট হচ্ছে। শুধুমাত্র এমিরের সান্নিধ্য পেতে এত বড় ঝুঁকি নিল সে কেন? শেহনাজ ভালোবাসা কি এতই পোড়ায়? শেহনাজ নিজের এত বড় ক্ষতি করার সাহস কিভাবে পেল? বোধগম্য হয় না এমিরের। দৃঢ় অবয়ব ধরে রাখতে পারে না সে। বোঝানোর চেষ্টা করে, এমন পাগলামি করো না শেহনাজ, তোমাকে এইভাবে দেখতে আমার খারাপ লাগছে। আমাকে তুমি অনুতাপে পোড়াচ্ছ। প্রেমে পড়লে মানুষ এমন ছোটোখাটো পাগলামি করেই। এমির সতর্ক হয়ে আশেপাশে তাকায়। বাড়িতে মানুষজন আছে, এসব শুনলে খুব খারাপ হবে। নিজের মন যাবে। শেহনাজের ক্ষতি হতে দিতে সে পারে না। শিমলা বেগম এভাবে ওদের কথা বলতে দেখলে সন্দেহ করতে পারে। এসব বলো না, কেউ শুনে ফেলবে। শুনুক, জানুক, দেখুক আপনার প্রেমে আমি ঠিক কতটা উন্মাদ হয়েছি। এমির হাল ছেড়ে দেয়। একে এত বোঝানোর আর কিছু নাই। এ মেয়ে একেবারে পাগল। এ মেয়ে তাকে এত সহজে ছাড়বে না। কিন্তু এমির কি ধরতে পারবে ওকে? এমির ভালো প্রেমিক হতে চায় না, হতে চায় একজস্ট পারফেক্ট হাজব্যান্ড।
কিন্তু শেহনাজের সাথে আদৌ তার মিলন ঘটবে? শেহনাজের বাবা মা মানবে তাকে? এমন অযোগ্য বেকার ছেলে হাতে কি নিজের একমাত্র মেয়েকে তুলে দিবে? কি আছে এমিরের? কিচ্ছু নেই। শেহনাজকে খাওয়াবে কি, পড়াবে কি? ও কি এমিরের এই নিম্নবিত্ত জীবনের সাথে মানিয়ে নিতে পারবে? এমিরের ভিতরটা ধসে পড়ে। নিদারুণ মায়ে আটকে যাচ্ছে সে, ছাড়া পাচ্ছে না কোনোভাবেই। সামনের পথগুলো খুব কঠিন হবে বুঝতে পারে এমির। শেহনাজের উপদেশ দেয়, নিজের খেয়াল রেখো, ওষুধ ঠিক মতো খেও। পরশু আমার পরীক্ষা, পড়াতে আসতে পারবো না, সিলেবাস শেষ করার চেষ্টা করো। এমি দাঁড়ায় না, পা বাড়ায়। মেয়েটার করুণ মুখ দেখলে এমির হৃৎপিণ্ড ঝলকে ওঠে। তার মতো অভাগার জন্য কেউ এভাবে পাগল হয়?